আসসালামু আলাইকুম সকলকে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইভে চলে আসলাম, সাথে আছে নাবিল। তো নাবিলের আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিট ক্র্যাক করার যে পদ্ধতি বলতে পারো, তার জার্নি বলতে পারো, আজকে শুনবো। সাথে আর কিছুদিন পরেই তো গুচ্ছ এক্সামের সি ইউনিট, বিশেষ করে সেই জায়গাটাতে কিভাবে তোমরা ভালো করবে, এবং এরই সাথে যারা এইচএসসি যারা দিচ্ছ তাদেরও কিন্তু একটা ভালো একটা দিক নির্দেশনা কিন্তু নাবিল আজকে আমাদের দিবে। সেই জায়গা থেকে নাবিলের আজকে শুরুতেই নাবিলের পরিচয়টা দিয়ে শুরু করো নাবিল। তোমার কলেজ কোথায় ছিল, তোমার কি কি ভালো লাগে, যেটা ইচ্ছা তুমি নিজেকে জাস্ট ডিসক্রাইব করতে পারো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাবিল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে সিইউনিটে 541তম হয়েছি এবং আমার কলেজ ছিল হচ্ছে শারজ ইন্টারন্যাশনাল কলেজ। আর স্কুল ছিল হচ্ছে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল। পরিচয় এতটুকু। ওকে। আচ্ছা নাবিল, নাবিলের শুরুতেই পজিশনটা আমরা দেখতে পাচ্ছি সকলেই 541তম। তো ঢাকা ইউনিভার্সিটির মতো এমন একটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে সি ইউনিট বিজনেস ফ্যাকাল্টিতে খুব বেশি কম্পিটিশন হয়, এটা সবারই জানা কথা। তো এরকম একটা কম্পিটিটিভ এক্সামে শুরুতেই আমরা ঢাকা ইউনিভার্সিটিতেই ফোকাস করছি। তো যদিও সামনে গুচ্ছ পরীক্ষা, তারপরও ছোট্ট করে যদি তোমার অভিজ্ঞতাটা বলো যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে তোমার এরকম একটা পজিশন করার পেছনের যদি তোমার দিক থেকে, সবার তো কারণ এক হবে না, তোমার এরকম কোনো আলাদা বিষয় আছে কিনা এত ভালো রেজাল্ট করার জন্য? অনেকেই অনেক শর্টকাট বলতে পারে, কিন্তু সবকিছুর মূল কথা হলো পড়তে হবে। হুম। করতে হবে নর্মাল এসএসসি এইচএসসি তে আমরা একরকম ভাবে করি, যেটা অনেকটা সাজেশনের উপর ডিপেন্ড করে। যেমন এসএসসি এইচএসসি তে অনেকে অনেক পড়ে, পুরো বই পড়ে। আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে সাজেশন কালেক্ট করে, সেগুলো দিয়ে পরীক্ষায় গোল্ডেনও পাওয়া সম্ভব সাজেশন হুম। দিয়ে। কিন্তু অ্যাডমিশনে আসলে এরকম না। অ্যাডমিশনে মোটামুটি পুরাটা বই পড়া লাগে, সবগুলো কঠিন কঠিন টপিক সম্পর্কে ভালো ধারণা থাকা লাগে, এবং নর্মাল কিছু চিন্তা নির্ভর কোশ্চেনও আসে, যেটা আর কি ডাইরেক্ট বই থেকে মুখস্থ করে অ্যান্সার দেওয়া যায় না। তার জন্য বুদ্ধি খাটাতে হয়, পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হয়, এরকম বিভিন্ন কিছু। তারপর টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু। তারপর আমি কোন কোন কোশ্চেনের অ্যান্সার করবো, কোনগুলো করবো না। যেমন কিছু কোশ্চেন আসে, যেমন কোশ্চেন খুব কঠিন না, কিন্তু সেটা প্রচুর টাইম নষ্ট করবে। যেমন দেখা যায় 3 থেকে 5 মিনিট লেগে যেতে পারে কিছু কোশ্চেন। এটা এমনি মনে হচ্ছে না খুব বেশি, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এটা একদম হিউজ। তো এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, এরকম আর কি। বিভিন্ন কিছুর মিশ্রণ। ওকে আর নাবিল। হুম। হুম, বলে ফেলো। আচ্ছা, তো যদি আজকে আমরা পুরো লাইফে আমরা বেশ কিছু বিষয় ফোকাস রাখবো, তার মধ্যে একটা আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কিন্তু আপাতত শেষ, তো এটাকে আমরা একটু সাইডে রেখে যদি কথা বলি, সামনে আছে এইচএসসি এক্সাম। তো এইচএসসি এক্সাম নিয়ে আজকে আমাদের একটা বলতে পারো যে স্টুডেন্টদেরকে কিভাবে এইচএসসি এক্সামে ভালো করার বিষয় হয়, এটা নাবিল শেয়ার করবে। দেন আছে গুচ্ছ এক্সাম আর খুব এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই গুচ্ছের মধ্য দিয়েই কিন্তু অ্যাডমিশন জার্নিটা শেষ হচ্ছে। সেই জায়গা থেকে নাবিল শুরুতেই যদি একদম এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বলতে চাও, কমার্সের সাবজেক্টগুলো তো বেশ প্র্যাকটিসের বিষয়, তুমি ভালোই জানো। সেই জায়গা থেকে তাদেরকে কিভাবে গাইডলাইন দিবে তোমার এইচএসসি এক্সামের জায়গা থেকে, তোমার অভিজ্ঞতা থেকে? তো গাইডলাইন দিলে এখন স্টুডেন্ট বিভিন্ন রকম আছে, যারা একদম শুরু থেকেই সব ঠিকঠাক মতো করেছে, আবার অনেকে একটু শুরুর দিকে একটু ঢিলামি করছে, এবং এখন আর কি একটু অনেক জায়গা থেকে চাপকে একটু প্রকাশ করেছে। তো সবার জন্যই যেটা বলতে হয়, যারা শুরু থেকেও বেশি করছে বা এখন ফোকাস করছে, মানে কোন আগের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে হবে, যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে। যেমন ফিনান্সের থার্ড চ্যাপ্টার একটা আছে, সেখান থেকে সিকিউ দুইটা তো মিনিমাম আসে, তিনটা আসে। এই শর্ট সিলেবাসের মধ্যে তিনটা আসে সাধারণত। তো যারা অনেক কম পড়ছে আর কি, তারা যদি অল্প পড়ার ভিতরে ভালো করতে চায়, তো এরকম কিছু ইম্পর্টেন্ট অধ্যায় ভালোভাবে পড়তে হয়। এগুলো ভালোভাবে পড়তে হয় বলতে, এগুলো শুধু কিছু কোশ্চেন সলভ করে না, মানে এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক আমি পারবো, এরকম করে অল্প কিছু চ্যাপ্টার করেও ভালো করা যায়। আর যারা শুরু থেকেই ভালো মতো পড়ে আসছে, তারা তো বিভিন্ন টেস্ট পেপার কালেক্ট করবে বা কোচিং এ মডেল টেস্ট দিবে। এগুলা দিয়ে কোথায় কোথায় ল্যাকিংস আছে সেগুলো বের করে এগুলো সলভ করতে হবে, এরকমই। আর কমার্সের সাবজেক্ট এমনই। আর হিসাব বিজ্ঞান যেটা অ্যাকাউন্টিং, সেটা হচ্ছে ম্যাথ করতে হবে বেশি। আর অ্যাকাউন্টিং এ একটা ভুল ধারণা হয়, যেটা হচ্ছে আমি সব পারি, এরকম আর কি একটা ভুল ধারণা হয়। তো এটা আমারও হয়েছিল, কিন্তু আমি টেস্ট পরীক্ষার সময় যে দেখি আমি যতটা মনে করি আর ততটা পারি না। তো এরকম হুম। আর কি। এর জন্য বিভিন্ন টেস্ট পেপার
পুরানো হোক বা নতুন হোক কালেক্ট করতে হবে। কালেক্ট করে যেসব নামকরা কলেজ আছে বা কিছু হচ্ছে নামকরা কলেজ, আবার কিছু কলেজ আছে যেগুলো কঠিন কোশ্চেন করার জন্য একটু পরিচিত, তো সেগুলো সলভ করতে হবে। তাহলে বিভিন্ন কোথাও ল্যাকিং থাকলে ওগুলোতেই আশা করি বের হয়ে যাবে। তো এইচএসসি মানে এভাবেই আর কি আহ, করা উচিত। দেখতে হবে আসলে ইম্পর্টেন্স গুলো, দেন প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এটা একটা মূল কথা হতে পারে। আর যদি এইচএসসি এক্সাম তো একদম দ্বার প্রান্তে এখন, এত কিছুর মধ্য দিয়ে স্টুডেন্টরা হয়তো একটু পেরেশানের মধ্যে থাকবে, তো দেখা যায় যে অ্যাডমিশন অনেকটা হ্যাম্পার হয়ে যায় এইচএসসি রেজাল্টের জন্য। এটা একটা বিষয়। আর যদি এইচএসসি পরীক্ষার্থীদের এই প্র্যাকটিসের বিষয়ে আর যদি কিছু বলতে চাও, যে তাদের ম্যাথ ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বা ওভারঅল জিনিসগুলো, এখন তুমি কি প্রাইভেটের মধ্য দিয়ে গিয়েছিলে কিনা বা কোনো এক্সট্রা হোম টিউটর রেখেছিলে কিনা, আসলে প্র্যাকটিসের ধরনটা কেমন ছিল অ্যাকচুয়ালি? তো আমি তো আমি হচ্ছে এসএসসির সময় আমি সায়েন্সে ছিলাম। তো এসএসসি তে আমি কমার্সে আসছি। তো অন্য স্টুডেন্টদের থেকে আমার একটু প্যারা বেশি খাওয়া লাগছে, স্বাভাবিক। তো এটার জন্য আমি আর কি একবারে শুরু থেকে না, দেখা যায় আমার এইচএসসি লাইফের মাঝামাঝি সময় একজন হোম টিউটর রেখেছিলাম। তো তার কাছেই পড়েছি। আর আইসিটি এটা তো অনেক কঠিন আর কি। নর্মালি আর্টস বা কমার্সের স্টুডেন্টরা আইসিটি তো ম্যাথ রিলেটেড, তো ম্যাথে একটু সাধারণত উইক হয়। আইসিটি তো নর্মাল কমার্সের সাবজেক্টের মতো করেই ফোকাস দেওয়া লাগবে। আমি আইসিটি ভালো একজন টিচারের কাছে পড়েছিলাম, তার পরিচয় হওয়াতে আমি আর কি নিজেকে লাকি মনে করি। তো প্রথম 3 মাসই আমার আইসিটি বই পুরো শেষ হয়ে গেছিল, এরপর আর কি আমি ওভাবে পড়ি নাই আর। আর এবং প্রত্যেক পরীক্ষায় আমার আইসিটি 90+ ছিল। আর হচ্ছে কমার্সের সাবজেক্ট যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে এর জন্য বাসায় একজন টিচার হতে পারে বা কোনো কোচিং সেন্টার বা ব্যাচ বিভিন্ন কিছু হতে পারে সেখানে। আর এখন যেহেতু এইচএসসি ওভাবে টাইম নাই, তো এখন এরকম টিচার বা প্রাইভেট মানে ব্যাচে পড়ে তেমন একটা লাভ হবে না। বিভিন্ন জায়গা থেকে এক্সামের জন্য বিভিন্ন ধরনের ইয়া আসে যে 1 মাসে ফুল সিলেবাস শেষ করবো বা এরকম, কিন্তু এগুলো আসলে ওভাবে হয় না। কারণ কমার্সের ইয়াগুলো হচ্ছে মুখস্থ করে তেমন কিছু হয় না ম্যাথের উপর। তো ম্যাথ তো আমি দেখা যায় যে খুব অল্প টাইমের মধ্যে শেষ করে, কিন্তু ম্যাথ তো ভাবে অ্যাকাউন্টিং সম্ভব না অল্প টাইমে শেষ করা। তো এগুলো অ্যাভয়েড করে নিজের কোচিং হচ্ছে মানে নিজে টেস্ট পেপার গুলো বিশ্লেষণ করে বুঝতে হবে কিভাবে করে কোশ্চেন আসে। তো অবশ্যই যে এখন পড়া শুরু করতে সে A+-এর আশা কমই করবে। তো এখন সে আশা কম করে আর কি কিভাবে পড়লে আমি সর্বোচ্চ আমার মানে ইফোর্ট যতটুকু সম্ভব ততটুকু তো দিবই, একটু দিয়ে আর কি সর্বোচ্চ কিরকম মার্কস পেতে পারি ওভাবে করে একটু বিশ্লেষণ করে পড়া লাগবে। কিন্তু শুরুতে যেটা বলছিলাম চ্যাপ্টার কোনগুলা কোশ্চেন বেশি আসে সেগুলো করতে হবে। মানে একটু অ্যানালিটিক্যাল পড়াশোনার দিকে যেতে হবে এই শেষ মুহূর্তে, যাতে হ্যাঁ, যদি ভালো করার একটা ইয়ে থাকে। কিন্তু এখন ওকে, তো সব তো কোনোভাবেই সম্ভব না পড়া। হ্যাঁ, এটা একটা বিষয়, এই অল্প সময় আসলে হোম টিউটর বলো বা যেভাবেই আসলে মনে হয় না খুব বেশি সে এর বেশি কিছু করতে পারবে। ওকে, মানে এখন নিজের এই চেষ্টাটাই গেল সবচেয়ে বেশি। এইচএসসির, হ্যাঁ এটা একটা বিষয়। এই গেল হচ্ছে এইচএসসির বিষয়। এইচএসসির স্টুডেন্ট যারা আছো তারা এখান থেকে একটা এটা আসলে নতুন কিছু না, এটা জানা কথা, এটা তোমরাও নিজেরাই বোঝো, কিন্তু অভিজ্ঞতা জায়গা থেকে শোনা এক বিষয়, এটা একটু আলাদা ছিল। ওকে, এখন যদি আমরা নাবিল গুচ্ছের জন্য আলাদাভাবে কোনো কিছু দেখতে চাই, সেক্ষেত্রে তোমার গুচ্ছ অ্যাপ্লাই করা ছিল কিনা, বা গুচ্ছে পরবর্তীতে এবছর তো আর গুচ্ছে তুমি অ্যাপ্লাই করছো না যেহেতু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি। আমার অ্যাপ্লাই ইয়ার করা ছিল কিন্তু আমি এক্সাম দিব না, আমার ওকে, প্রবেশ পত্র তো চলে আসছে। আচ্ছা, তো এটাই হয় সাধারণত। তো সেই ক্ষেত্রে তুমি কি মনে করো যে গুচ্ছে কম্পিটিশন একটু কম, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টের চান্স পাওয়ার পসিবিলিটিটা কেমন, বা ওভারঅল তুমি যদি গুচ্ছে এক্সাম দিতে, তো তোমার জায়গাটা কেমন থাকতো, বা তুমি কিভাবে আসলে এক্সামে বসতে? এমনি অনেকেই বলে গ্রুপসে হচ্ছে কম্পিটিশন কম, কিন্তু আমি যেটা মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। কারণ কঠিন বলতে কঠিন না ঠিক, মানে কম্পিটিশন আরো বেশি। কারণ এখানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ভিতরে প্রায় 98% বলা যায় কোথাও হয় নাই। তো আগে শুরুর দিকে যারা ঢিলামিও করছে অনেক, তারা কিন্তু সব জায়গায় থেকে খাওয়ার পর এখন অনেক বেশি আর কি উঠে পড়ে লাগছে পড়ার জন্য। হুম তো ওই সময় দেখা যায় আমি পরীক্ষা দিলে যদি আমার রুমে যদি 100 জন পরীক্ষার্থী হয়, ওর ভিতরে 8-10 জন মোটামুটি ভালো করে পড়ছে আর অন্যরা এমনি পরীক্ষা দিতে হয়ে যাবে এরকম। কিন্তু এখন কিন্তু এরকম না, এখন প্রায়
যারা আছে সবারই এটাই লাস্ট অপশন। হুম। এখন সবাই অনেক বেশি করে পড়তেছে, তো সবার থেকে ভালো করার জন্য নিজেকে আরো বেশি পড়তে হবে, এরকম আর বুদ্ধি করে অ্যান্সার করতে হবে। ওকে, তো আহ, যদি একদম গুচ্ছের আলোকটা আলোকে যদি প্রশ্ন করা যেতে পারে, তো তুমি হয়তোবা অ্যানালাইসিস করেছো বা দেখেছো যে ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নের থেকে গুচ্ছের প্যাটার্ন একটু আলাদা। তো তুমি যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোতে একটু ফোকাস করতে চাই, কোন বিষয়গুলোতে একটু ভিন্নভাবে প্রশ্ন আসছে যেটা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বা রাজশাহী এগুলোর সাথে ম্যাচ হচ্ছে না, তো ওভারঅল একটা গুচ্ছের ক্যান্ডিডেট যদিও তার এখন মনে হয় না এত কিছুতে কাজে দিবে, তো পরবর্তীতে আজকে থেকে যদি 1 বছর পরে আমাদের এই লাইফটা কেউ দেখে যে কিনা সামনে গুচ্ছে অ্যাডমিশন দিবে, তো তোমার এই সংক্ষিপ্ত জার্নিতে কি মনে হয় তাদের ঢাকা ইউনিভার্সিটির বিপরীতে গুচ্ছকে কিভাবে কম্পেয়ার করা যেতে পারে, একদম কম্পেয়ার কোশ্চেনের করা ক্ষেত্রে যায় যদি বলতে বলা যায়? কোশ্চেনে তেমন কোনো হিউজ ডিফারেন্স নেই এক্স্যাক্টলি, তবে বাংলা ইংলিশ এগুলা গত কয়েক বছর হিসাব করলে আর কি ঢাকা ইউনিভার্সিটিতে কঠিন হয়। যেমন এইবার হুম। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন অনেক সহজ হয়েছে। যেমন দেখা যায় যারা মোটামুটি ট্রান্সফার মতো যারা পড়ালেখা করছে বেশিরভাগই দেখা যায় 60 60 মার্কস এমসিকিউ, 60-এর মধ্যে প্রায় 45-এর উপরে আছে, এরকম আর কি। এবং আমার যেমন ছিল 52 এর মধ্যে, এরকম আর কি। যারা খুব ভালো পড়ালেখা করছে তাদের সবারই 50-এর আশেপাশে মার্কস পেয়েছে, কিন্তু নর্মাল সময় কিন্তু এরকম হয় না। আর গুছতে হলো কোশ্চেন আর একটু কঠিন হবে ঢাকা ইউনিভার্সিটিতে। তো কেউ যদি আগে থেকে ঢাকা ইউনিভার্সিটির মতোই কোশ্চেন আসলে ভেবে রাখে, তারা একটা ঢাকা খাওয়ার সম্ভাবনা আছে। হুম। এর জন্য আর কি একটু কঠিন কঠিন কোশ্চেন বেশি সলভ করা লাগবে। আর হচ্ছে এটাই, রিটেন তো নাই, তো বড় বড় সংজ্ঞা এগুলো মুখস্থ করা যাবে না, বা সংজ্ঞা তো মুখস্থ করেও না, কিন্তু রিটেনে মাঝে মাঝে আসে কোন সংজ্ঞাটা দিয়ে রাখে, এরপর এইটা কি এরকম নাম জিজ্ঞেস হুম। করে আর কি। তো এরকম টাইপের কিছু করা এগুলো এখন অ্যাভয়েড করা যেতে পারে। আর এইটাই আর কি। আর হচ্ছে ওকে, একটু নর্মাল ঢাকা ভার্সিটিতে একটু কঠিন কোশ্চেন আসবে, এটা বুঝে আর কি প্রিপারেশন নেওয়া লাগবে। মানে প্রস্তুতিটা কঠিন হলে পরবর্তীতে আহ, ভালো করার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ। আর প্রস্তুতি আচ্ছা। এমনি কি করতেই হবে, কারণ সবারই বোঝা উচিত এটা লাস্ট অপশন, এরপর এরপর আর কি শেষ। মানে একটা একটা ইয়ার ড্রপ বিষয়, দেওয়া ছাড়া উপায় নেই। কি নাবিল, দেখো যে 24টা ইউনিভার্সিটির পরীক্ষা একদিনে, তো এতগুলো সিট সাথে 24 দিন যদি তুমি কম্পেয়ার করো যে 24টা দিনে গিয়ে পরীক্ষা, তো সেই পরীক্ষাটা একদিনে হওয়াতে এবং মূলত এই পরীক্ষা দিয়ে আসলে অ্যাডমিশন জার্নিটা শেষ হচ্ছে এবং পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা এই পরীক্ষার মাধ্যমে আসলে শেষ হচ্ছে। এখানে একটা কম্পিটিশন বেশি থাকে, বলতে গেলে সেকেন্ড টাইমাররা থাকছে, এটা একটা বিষয়। ওকে, তো একেবারে নাবিলের যদি একটু ভালো লাগার গল্প শুনতে চাই যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে এর আগেও এসেছিলে ঘুরতে, তো সেই জায়গা থেকে এখন একজন শিক্ষার্থী হিসেবে আসছো, ঢাকাতে এতদিন ধরে বেড়ে ওঠা, তো সেই জায়গা থেকে তোমার কেমন লাগছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে এই ভালো লাগাটা কেমন? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে তো অবশ্যই ভালো লাগবেই, খুব বেশি ভালো লাগবে। আর যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আগেও কয়েকবার গিয়েছি, যেমন আমার বাবাও ঢাকা ইউনিভার্সিটি ফিনান্সের সাথে ছিল, তো আবার আমার মামারও ঢাকা তিনি কি ইউনিভার্সিটি ছিল, তারপর আমার মানে ফিনান্স ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন? হ্যাঁ হ্যাঁ ফিনান্সের ফার্স্ট ও, বছরের স্টুডেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমার মামারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তারপর আমার কাজিন ইমরান, যে আপনাদের পেজে আগে এক লাইভ করেছিল বায়োকেমিস্ট্রিতে আছে, তো এরকম। তারপর আমার দুলা ভাইও ঢাকা ইউনিভার্সিটি করেছে। তো বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে ঢাকা ইউনিভার্সিটি ঘোরা হয়েছে, কিন্তু ওই সময় যে একবার এখানে স্টুডেন্ট হবো এরকম আমি কোনো ইয়া করি নাই। মানে আমি এইচএসসির আগ পর্যন্ত অ্যাডমিশন চিন্তা করিই নাই, হুম। এটা হলো কথা। আর এমনি ঘুরতে গেছি, কিন্তু আবার যেদিন পরীক্ষা দিলাম ওই দিন আমার কাজিনের সাথে গিয়েছিলাম। ও বলেছিল একটা ছবি তুলে রাখতে, কিন্তু আমার পরীক্ষাকে আমি দেওয়ার পর খুব কনফিডেন্ট ছিলাম যে পরীক্ষা ভালো হয়েছে, আমি চান্স পাবোই। তারপর বলছি আজকে তুলবো না, একবারে স্টুডেন্ট একদম হওয়ার পর এরপর তুলবো। হ্যাঁ। বুঝতে পারছি। তোমার ভালো লাগার থেকে আমার মনে হয় পরিবারের একটা ভালো লাগা এখানে একটা বড় ভূমিকা রাখছে যে হ্যাঁ তোমার বাবা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তো তার সেই জায়গা থেকে তো আসলে স্বপ্নের জায়গাগুলো এভাবেই পূরণ হয়। আহ, দেখা যায় স্বপ্ন পূরণের এই বিষয়গুলো খুব
অনুপ্রেরণা দেয় যে বাবা ছিল, ফ্যামিলিতে আরো কেউ আছে। আবার এমনও হয় যে ফ্যামিলিতে কেউ ঢাকা ইউনিভার্সিটি থেকে বিলং করে না, কিন্তু সে বিলং হ্যাঁ, করতে পারছে। এটা তো স্বপ্ন দেখানোর জন্য আসলে তুমি কি বলতে চাও নবীনদেরকে, যে স্বপ্ন পূরণ করতে হলে তোমার কি করতে হবে, কি করা যেতে পারে আসলে? আগের কথাই পড়ালেখা, পড়ালেখা তারপর মনোবলের একটা বিষয় আছে, কারণ অ্যানিমেশন সিস্টেমটা এরকম যে যতই আদরে থাকুক বা যাই হোক, সব সব বাবা মাই কিছু না কিছু প্যারা দিবেই। বাবা মা হুম। বলি বা আত্মীয় স্বজন সবাই, যেমন নর্মাল আমার সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, পরিবারের প্রায় অনেক মানুষ। তো এখন যদি আমি চান্স না পাই, আমার জন্য একটা, কেউ আমাকে কিছু বলবে না, না বললেও তো একটা নিজের কাছে একটা খারাপ লাগা কাজ করে। যেমন আশপাশে আমার কাজিনে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, মেডিকেলে পড়ছে, আমি কি করলাম এরকম। হুম। তারপর আবার আরেকটা থাকে নিজের বাবা মায়ের একটা, যেমন প্রাইভেটে পড়লে আমার কি পরিমাণ একটা হিউজ একটা খরচ হতো, সেই খরচটা আমি একটা পাবলিকে পড়ে বাঁচায় দিতে পারছি। এটা তো একটা সন্তানের কাছে আর কি বড় একটা পাওয়া, যে আমি একটা হুম। হিউজ অ্যামাউন্টের একটা মানি বাঁচায় দিতে পারছি। না বাবা মায়ের ফিনান্সিয়াল অবস্থা যাই হোক, কিন্তু এরপর আমি পাবলিকে পড়ে নিজে এক প্রকার একটা একটা অর্জন আর কি নিজের কাছে। আর পাবলিকে মানে নর্মাল প্রাইভেটে পড়া আর হুম। পাবলিকে পড়ার মধ্যে পার্থক্য আছে। নর্মাল প্রাইভেটে পড়লে একরকম, পাবলিকে পড়লে এক মন বড় হয় বা বিভিন্ন কিছু শেখা যায়। হুম। এটাই আর কি। মানে ডিফারেন্ট ফ্যাক্টর গুলো কেউ যদি স্টুডেন্ট তার মাথায় রাখে যে আচ্ছা আমাকে এই জন্য হইলেও এখানে পড়তে হবে, আমার মনে হয় তার আসলে এই পড়াশোনার জায়গাটা, তুমি যেমনটা শুরুতেই বললা যে পড়াশোনার বাইরে ভাই কিছু নাই, তো এটা তার একটা চলে আসবে যে আমাকে এটা পড়তে হবে বা আমাকে এখানে পেতে হবে, কারণ আরেকটা জিনিস এক যেটা হয়, হুম। সেটা যেটা হয় হচ্ছে অ্যাডমিশন সিজনে আশপাশ থেকে যেহেতু বিভিন্ন রকম চাপ আসে, তো মাথায় বিভিন্ন হুম। ধরনের ইনক্লুসিভ থটস আসতে থাকে যে আমি কি চান্স পাবো, না পেলে কি হবে, এরকম বিভিন্ন হুম। ধরনের হতাশা বা বিভিন্ন কিছু কাজ করে। এইটা হচ্ছে নর্মাল পড়ার কি পরিমাণ পড়লাম তার চেয়ে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। হুম। এগুলা কিভাবে ফাইট করবো সেটাও চান্স পাওয়ার ক্ষেত্রে আর কি খুব ইম্পর্টেন্ট। আর আর ওই তুমি যে একটা মানে থাকে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে একটা যেটা বিষয় হচ্ছে, থাকে যে আহ, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগেও ছিল সেকেন্ড টাইম চাই বা এরকম বিষয়গুলো দেয়ালে দেয়ালে দেখা যেত, কিন্তু এখন তো রং করে সেগুলো মুছিয়ে দিছে। তো মূল কথা একটাই, অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে হয়তো দ্বিতীয়বারের সুযোগ থাকে, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, জাহাঙ্গীরনগরে আছে, গুচ্ছতে আছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একটা জায়গা, এটা কেউ যদি ওই একটা ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট সে যদি নিজেকে ঠিক রাখতে না পারে আর কোনোভাবে তার যদি এখানে মিস হয়ে যায়, আর হয়তো দ্বিতীয়বার সুযোগ থাকছে না। এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর এর তুমি কি জন্যই হচ্ছে বলছিলে নাবিল? এই জন্য মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়াটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এই 3-4 মাস কি পড়লাম, সেই পুরো পড়াটা আমার ব্যর্থ হতে পারে যদি আমি পরীক্ষার সময় মাথা গরম করে কোনো ভুল করে ফেলি। যেমন হুম। রোল রেজিস্ট্রেশন নাম্বার অনেকে ভুল করে, এগুলো যদিও টিচার অনেকবার খেয়াল করে, এরপরও তো বেখেয়ালে ভুল হতেই পারে। হুম। তারপর আলাদা জিনিস অনেকে ভুল দাগায় এমসিকিউ। তারপর আরেকটা ভুল অনেকে করে, এটা আমিও করেছি, তাহলে আরেকটু পজিশন আছে তো, সেটা হচ্ছে ধরেন আমি একটা কোশ্চেন কঠিন লাগতেছে, তো আমি এটা স্কিপ করে পরের কোশ্চেন দাগাবো। তো এরকম ভেবে আমি ধরেন একটা নাম্বার 40 নম্বরটা কঠিন লাগতেছে, আমি এটা স্কিপ করে পরের 41, 42, 43 দাগালাম। তারপর দাগানোর পর খেয়াল করি আমি হচ্ছে 40 নম্বর স্কিপ করি নাই, আমি 40, 41, 42 দাগাইছি। মানে একটা আর কি গ্যাপ হয়ে গেছে, মানে একটা গ্যাপ গ্যাপ হওয়ার হয়ে কথা, গেছে। গ্যাপটা হয় নাই। হ্যাঁ। হুম। তো ওই জন্য ওর ভিতরেও ভাগ্য ভালো ছিল, তিনটার ভিতর একটা আবার ঠিক হয়ে গেছে। তো চিন্তা চলো, কিন্তু 2 মাস কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক কিছু। 2 মার্ক মানে বুঝছো, মানে তুমি অলরেডি কতজনের পিছনে চলে যাচ্ছ। হ্যাঁ, 2 মার্কস না, এটা আসলে আড়াই, কারণ নেগেটিভ আড়াই, মার্কও তো আছে। নেগেটিভ হ্যাঁ, মার্ক তো আছে, হ্যাঁ। হ্যাঁ। এই আড়াইয়ের জন্য দেখা যায় আমার পজিশন আসতো 200-র মধ্যে বা 100-র মধ্যে মেবি আসতো না, 100-200-র মধ্যে থাকতো আর কি। তো এটা হ্যাঁ, কিন্তু একটা অনেক বেশি। আর এখানে একটা জিনিস খেয়াল করছি নাবিল আমি, যে থাকে না, কিছু থাকে যে চান্স পাইনি দেখে ইয়ার মধ্যে থাকে যে আল্লাহ আমার চান্সটা হইলো না। আর আরেক দল আছে যারা কিনা ভাবে যে আমার আর 1 মার্ক থাকলে আমি এভাবে থাকতাম, আমার আর হাফ মার্ক থাকলে আমি এভাবে থাকতাম। এটা একটা বিষয় থাকে স্টুডেন্টদের মধ্যে, এটা আমি খেয়াল করেছি। অনেকে আর কি বিভিন্ন ভাবে আফসোস করে চান্স পেলো না, এটা একরকম। আবার অনেকে হবে হ্যাঁ, ইস যদি আরেকটু বেশি করতাম, এই আরেকটু ইস বেশি। এরকম।
এরকম থাকে। যাই হোক নাবিল, ঢাকা ইউনিভার্সিটির বিষয়টা আমরা কেন ফোকাস করছি, কারণ সামনে এইচএসসি পরীক্ষার্থীরা অ্যাডমিশনে বসতে যাচ্ছে। এটা একটা মূল বিষয়। এইচএসসি পরীক্ষার্থীরা যে এখন এখন এইচএসসি দিচ্ছে তাদের ক্ষেত্রে এইচএসসি এক্সামটা নাবিল আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা তো সবাই জানে যে এইচএসসি এক্সামের জিপিএটা কাউন্ট করছে এখানে। আবার দেখা যায় যে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও এইচএসসির একটা বড় একটা ভূমিকা থাকছে। তো সেই ক্ষেত্রে এইচএসসি নিয়ে আমরা কথা বললামই। আর যদি কোনো বাড়তি বিষয় থাকে নাবিল, কোনো কিছু বলার এইচএসসি নিয়ে অন্তত। অ্যাডমিশনে আমরা তো কমার্স যারা পরে বেশিরভাগই জানে, যারা জানে না তার জন্য একবার বলে দিই। আমাদের এসএসসি এবং এইচএসসির পয়েন্টের উপর হচ্ছে 20 মার্কস, মোট 120 মার্কসের পরীক্ষা, ওর ভিতরে 20 মার্কস আসতে হচ্ছে এই একাডেমিক এই গ্রেডগুলো থেকে। তো আমার ম্যাট্রিকের সময় আমি প্রচুর অসুস্থ ছিলাম। আমি বলতে ক্লাস 8 এর পর থেকে আমি অসুস্থ ছিলাম এরকম। তো ওই সময় মাঝখানে পড়ালেখা বন্ধ করে দিব এরকমও কিছু ইয়ে আসছিল, টেকনিক্যালের পর বিভিন্ন কিছু আর কি। তো এরকম আর কি। তো ওই সময় আমার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, 4.11। এমনি অত খারাপ মনে না হলেও আমার জন্য আর কি খুব খারাপ, 4.11। সবাই যারা এমনি যারা জানে অসুস্থ তারা তো পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেই খুশি, এরকম আর কি আছে না। যারা জানে না তারা তো বেশিরভাগ মানুষই জিপিএ 5 ধরে রাখছে, জিপিএ 5 বলতে অনেকে 50 ধরে রাখছে। এরকম আর আর কি। ওই সময় একটা ওই সময় একটা বিষয় থাকে না যে গোল্ডেন প্রেসার, যে ও গোল্ডেন মিষ্টি আসতেছে বাসায়, এখানে তোমার রেজাল্ট হয়ে গেছে 4.11। তো এটা আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, বুঝাই যাচ্ছে। তারপর 4.11 এর জন্য দেখা যায় আমার অ্যাডমিশনের টাইমে প্রায় 2 মার্কস কম পেয়েছি। এখানেও কিন্তু 2 মার্কস, মনে করেন আমি একটা ভুল করছি ওই দুইখানে 2.5 মার্কস, তারপর এইখানে আরো কিছু মার্কস, এটা হলে কিন্তু অনেক আগায় যেতাম। এরকম আর কি। এসএসসি এইচএসসি মার্কসটা খুব গুরুত্বপূর্ণ এর জন্য আর কি। যেমন আমার বিশ্বের ভিতরে আসতে হচ্ছে 18.22, 4.11 তো 18.22 আসছে। তো এই আর কি। তো দেখা যেত এখানে যে যদি আমি নাবিল তোমার এইখানকার মার্কটা থাকলে, আমরা আফসোস করছি না, যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো সেই ক্ষেত্রে জাস্ট এটা একটা বলার বিষয় যাদের বাকিদের জন্য, যাতে এটা একটা ইনফরমেশন হয়ে যেতে পারে। তো এটা একটা বিষয় যে যদি নাবিলের ক্ষেত্রে এই 4 মার্ক থাকতো, বা যদি আমরা এক্সামের 2 মার্ক বাদই দিচ্ছি, যদি এইচএসসির যদি বা এসএসসি এইচএসসি জিপিএ তে যদি 2টো মার্ক থাকতো, তাহলে কিন্তু পজিশনটা আরো একটু সামনে আসতো। এটা একটা বিষয়। তো এই জন্য অবশ্যই এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি এইচএসসি, অন্তত এইচএসসি এখন যে এক্সামটা চলছে তোমাদের জন্য, এই একটা বিষয়। ওকে, এইচএসসিতে কিন্তু আমরা নরমালি গ্রেড কম থাকে আরো এসএসসি থেকে বেশিরভাগ হ্যাঁ মানুষের, কারণ কঠিন, ভালোভাবে পড়তে হয়। ওকে, আমরা একটা ছোট্ট একটা পার্টিকুলার একটা টপিক নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে অ্যাডমিশন পিরিয়ডটা। এইচএসসি পরবর্তী যে খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট যায়, সেখানে সময় কম থাকে, প্রেশার অনেক থাকে, ফ্রেন্ডরা দূরে চলে যায়। দেখা যায় যে ফ্রেন্ডদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, এ যাচ্ছে কোচিং এ, ওখানে অফলাইনে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কোচিং এর জন্য অন্তত ছড়ায় যায়। এবং পরবর্তীতে আমরা বড়দের থেকে শুনে আসতেছি কিন্তু ছোট থাকতে, যে এগুলো ইন্টার পর্যন্ত ফ্রেন্ডরা থাকে, ইন্টার কলেজের ফ্রেন্ডরা, দেন ইউনিভার্সিটিতে গেলে আবার আলাদা হয়ে যায়। এমনও দেখেছি না বিল যে সে কোথাও এখনো চান্স পায়নি, তো ফ্রেন্ডদের সাথে সে এখন ঘোরাটা বন্ধ করে দিয়েছে, যে তারা তো বাকিরা চান্স পেয়েছে, আমি সেখানে কেন যাব। তো এই ধরনের মেন্টাল ট্রমাটা কিন্তু এইচএসসির পর থেকেই কাজ করে। এটা একটা বিষয়। তো নাবিল, তোমার অভিজ্ঞতার জায়গা থেকে এই এইচএসসি পরবর্তী মোমেন্টটা তুমি আজকে আমাদেরকে শেয়ার করো, যে এইচএসসি পরবর্তী মোমেন্ট, যেহেতু তোমার বাসা ঢাকাতেই, হয়তোবা তোমার বেশ সুবিধা ছিল, তো সকল সুযোগ সুবিধাগুলোকে তুমি যদি ইন্ডিকেট করে ওই মোমেন্টটার কথা বলো আমাদেরকে। তো এইচএসসির পর আসলে অনেকে এইচএসসি পরীক্ষা আজকে শেষ হলো, তো কালকে থেকে একবারে লাফে টাফে বই সব গোছায় অনেক পড়া শুরু করে। আমি মনে করি এখানে এইচএসসির পর 2-3 দিন, একটু 2-3 দিন না, 1 সপ্তাহে ছুটি কাটাক, এরপর ঠিক মতো একটু মাইন্ডটা ফ্রেশ করুক, কারণ এইচএসসির সময় কিন্তু মেন্টাল প্রেশার অনেক হয়। তো এরপর 1 সপ্তাহ মাইন্ড ফ্রেশ করুক, এরপর মানে অতিরঞ্জিত করার দরকার নেই, মানে স্বাভাবিকভাবে সুন্দর মতো মনোযোগ দিয়ে পড়া শুরু করুক। এটা কি একটা বিষয়। আর বিভিন্ন অ্যাডমিশন কোচিং এর ক্ষেত্রে আমি যেটা বলছি, আমি আর কি আমার ক্ষেত্রে অনলাইন কোচিংটা আমার খুব একটা পছন্দ হতো না। অনেকের ক্ষেত্রে আবার অনলাইনটা বেশি ভালো লাগে, তো বিভিন্ন একজনের কাছে এক এক রকম।
তো আমি অফলাইন কোচিং করেছিলাম প্যারাগনে। তো মানে তারাও খুব হেল্প করেছে আমাকে অ্যাডমিশনের ক্ষেত্রে। এখন কোচিংটা আসলে অত বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমি তাদের যেটা তারা যেটা পড়াচ্ছে সেটা আমি কিভাবে করে গ্রহণ করতেছি, বা আমি নিজে বাসায় পড়তেছি কিনা। কারণ প্রত্যেক কোচিং থেকেই চায় তাদের থেকে একটা ম্যাসিভ অ্যামাউন্ট স্টুডেন্টরা চান্স পায়। তো এটা হলো সব কোচিংই ভালোভাবে, সব কোচিংই ভালো পড়ায়, কারণ তারা আমরা যেমন চাই চান্স পেতে, তারাও চায় তাদের স্টুডেন্টরা চান্স পায়। কিন্তু সমস্যা হচ্ছে স্টুডেন্টরা ওভাবে নিতে পারে না পড়াটা। যেমন টিচাররা এসএসসি এইচএসসি পড়া দেখা যায় বেসিক ক্লিয়ার থাকে না। তো অ্যাডমিশন টাইমে যেমন একটা ক্লাসে আমরা, আচ্ছা এইচএসসির ক্ষেত্রে যেমন যদি বলি, একটা অধ্যায়ে আমাদের কলেজে বা যদি প্রাইভেট করি 5 থেকে 6টা ক্লাস হয় একটা চ্যাপ্টার, মিনিমাম হলো 5 থেকে 6টা ক্লাস হয়। কিন্তু অ্যাডমিশনে দেখা যায় ক্লাসে, যেমন ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট, সেখানে কিন্তু একটা ক্লাসে 3টা চ্যাপ্টারও শেষ করা হয়। এটা একটা বিষয়। এটা এটা যাদের বেসিক ক্লিয়ার নাই তারা কিন্তু কোনোভাবেই বুঝবে না 3টা চ্যাপ্টার নেওয়া, একসাথে খুব একটা হিউজ একটা প্রেশার হয়ে যায়। এরপর অনেকে প্রেশার নিতে পারে, কিন্তু এরপর সবাই এটা পারে না। এইসব ক্ষেত্রে অনেকে দেখা যায় শুরুর দিকে খুব ভালোভাবে পড়া শুরু করে, কিন্তু কোচিং এ 4-5টা ক্লাস করার পর আর কি তাদের মনে হয় না আমাকে দিয়ে হবে না, এরকম একটা হতাশা কাজ করে আর কি। যেমন আমারও ফ্রেন্ড কয়েকজন আছে, তারা আর কি কোচিং এ ভর্তি হয়েছিল শুরুর দিকে খুব সুন্দর, আধা ঘন্টা আগে চলে যেত ক্লাসে, তারপর প্রথম 2-3 দিন আর কি খুব পড়ছে, এরপর হতাশ, আমাকে দিয়ে হবে না। তো তারা স্টুডেন্ট ভালো ছিল, যদি ভাবে চেষ্টা করতো হয়তো আল্লাহ দিলে হতেও পারতো, কিন্তু আর কি তারা আগেই হাল ছেড়ে দিচ্ছে। এটা কি হয়, অ্যাডমিশনের আগেও বলছিলাম হতাশা কাজ করে বিভিন্ন ধরনের, আর উল্টাপাল্টা চিন্তা আসে। আমি আমারও আসছিল, আমি একবার ভাবছিলাম সিএ করবো আর কি, এইচএসসি এর পরে সিএ করা যায়, এমনি খুব একটা না করাই ভালো, কাউকে পরামর্শ দিতেছি না, কিন্তু চাইছিলাম আর কি করতে। তো ওইখানেও আমাকে নেয় নাই, আমার ম্যাট্রিকের ভালো রেজাল্ট না, তো তাই ভালো সিএ ফার্ম যেগুলো তারা আমাকে নেয় নাই। তো আমার কি এটাও ভাবছিলাম, আমি বইটাই প্রায় 2 সাইড রেখে দিচ্ছি, আমি অ্যাডমিশনের পরীক্ষা দিব না। সিএ তো এমনি খুব ভালো, সিএ তো ডিমান্ড কেমনটা প্রায় সবাই জানে। আমি যদি এখন এই ঢাকা ভার্সিটিতে না পড়ে সিএ যদি শেষ করতে পারতাম, ঢাকা ভার্সিটি পড়ার চেয়েও অনেকাংশেই ভালো সিএ শেষ করা। কিন্তু সিএ শেষ করা তো এত সহজ না, 1%-এরও কম মানুষ শেষ করতে পারে। তো আমি এখন যদি এটা শেষ না করে ওখানে সিএ ট্রাই করতাম, পরে ওইটাও হতো না, আমার বিবিও হতো না, তখন কিন্তু এই আমও নাই, মানে কিছুই নেই, ছাড়াও নেই। উভয় সংকটে পড়তাম। এরকম আর কি অবস্থা। তো এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসে। তারপর অনেকে চায়, না সবার কথা বলতেছি না, অনেকে ইয়া করতে পারে, যেমন যারা সায়েন্সের ক্ষেত্রে অনেকে ইয়া করে, যেমন মেডিকেলে প্রিপারেশন নেয়, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয়, আইবি এর প্রিপারেশন নেয়, এরকম বিভিন্ন কিছুর প্রিপারেশন একসাথে নেয়। এটা অনেকেই পারে, কিন্তু শুরুতে বুঝতে হবে আমি পারবো কিনা, আমার জন্য এটা পারফেক্ট কিনা। যেমন যারা দেখা যায় স্কুল কলেজ সব জায়গায় ফার্স্ট হয়েছে এবং একটা জিনিস একবার পরেই মনে থাকে, মানে ব্রেনের ক্যাপাসিটি অনেক বেশি, তো সে সবগুলা নিলেও এটা ওগুলোর সাথে মানায় চলতে পারবে, করতে পারবে ঠিকভাবে। কিন্তু আমার ক্ষেত্রে যদি এটা সুবিধা না হয়, আমার এটা কিন্তু করা যাবে না। এরকম আর কি অ্যাডমিশনের ক্ষেত্রে আমি আসলে কিসে পড়তে চাই এবং আমার কোথায় স্ট্রেংথ কোথায় উইকনেস, এগুলো বুঝে আমার প্ল্যান করে কাজ করতে হবে। আমার, আমি ম্যাথ ভালো পারি, তো আমি ম্যাথ আর ইংলিশ ভালো পারি, আমি আইবি এর জন্য পড়বো। কিন্তু আমি ম্যাথ ইংলিশ পারতেছি না, যেমন ম্যাথ কিন্তু একটা ইয়ে আছে, ম্যাথ ওভাবে পড়েও হয় না। এখন ছোট ক্লাসের ম্যাথ একরকম, অনেক বেশি প্র্যাকটিস করলে হয়ে যায়। কিন্তু অ্যাডমিশন টাইমে যে আমি সারাদিন ম্যাথ করে আমার ম্যাথ ঠিক করব, এটা কিন্তু না। এই ক্ষেত্রে দেখা যায় যারা ম্যাথ পারে তারা এমনি এমনি পারে ম্যাথ, ওভাবে অত পড়াও লাগে না। কিন্তু এখন অনেকে এইখানে এসে ম্যাথ শিখতে চায়, এগুলো কিন্তু খুব খুব বেশি ঝামেলা হয়ে যায়। কারণ অ্যাডমিশন টাইমে শুধু আমার ম্যাথ সাবজেক্ট না, কমার্সিয়াল স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি, তারপর অনেকে আছে সাথে বিউনিটের প্রিপারেশন নেয়, তাদের জন্য সাধারণ জ্ঞান, তারপর জাহাঙ্গীরনগরের ম্যাথ আছে, তারপর আইকিউ টাইপের ম্যাথ আছে, আইকিউটা তারপর আছে। আইসিটিও আসে। হ্যাঁ, তারপর আইসিটিও আসে কিছু ভার্সিটিতে। তো আমার অনেক সাবজেক্ট, এখন আমি যদি দেখি আমি ম্যাথে উইক, তো আমি কখনোই, আমার উচিত হবে না আইবি এর জন্য ট্রাই করা বা অন্য ম্যাথ কোথাও লাগে ওগুলো ট্রাই করা। এরকম আর কি বুঝে বুঝে নিজের উইকনেস বুঝতে হয়। যেমন অনেকে মনে করে উইকনেস আছে তো সমস্যা কি, এখন পরে হারাই ফেলবো, উইকনেস ঠিক হয়ে যাবে। কিন্তু ওই টাইমটা কই, আমার তো আরো অনেক সাবজেক্ট পড়া আছে। এর জন্য এখন নতুন করে কিছু শেখা, এটা আর কি অ্যাভয়েড করা উচিত।
তো যেগুলো আমি অলরেডি মোটামুটি ভালো পারি সেগুলাই আর কি আমার ভালোভাবে পড়ে ওটার উইকনেস গুলা কাটায় ফেলা উচিত। যেমন আমি কিন্তু শুরুতে আইবিএর প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু একটা কারণে আর কি আইবিএ এর জন্য আমি পরে আর পড়িনি। আমার ম্যাট্রিক রেজাল্ট খারাপ আছে, আর সাথে আরো কিছুর জন্য আইবি এর পড়া আর যারা কমার্স স্টুডেন্ট তার জন্য আইবি এর পড়া আর বিইউপির এফবিএস এর পড়া কিন্তু এক, সেম পড়া, শুধু বিইউপির এফবিএস এ শুধু জিকে লাগে। তো যারা আইবি এর প্রিপারেশন নেয় কমার্স থেকে তারা এফবিএস এর প্রিপারেশনও নেয়। তো এগুলো আর কি। এরকম আমি ওই দুটার আমার প্রথম টার্গেট ছিল বিইউপি এফবিএস, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সবার থাকে, কিন্তু আমি বিইউপিটাও মোটামুটি একটা, কারণ আমার ম্যাথটা আবার খুব ভালো, এজন্য ভাবছিলাম হুম। বিইউপিতে এবার যেমন প্রায় 40 মার্কস মেবি 40 মার্কস এর ম্যাথ দিছে, এটা কিন্তু ওই 85 মার্কস এর ভিতরে 40 না 50 মার্কস না 40 মেবি 40 মার্কস এর ম্যাথ। তো ম্যাথটা কিন্তু এখানে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলবে। আমি ম্যাথে যেহেতু ভালো ভাবছিলাম আমি চান্স পাবো, কিন্তু আমি আর কি রেজিস্ট্রেশন করতে যে দেখি আমি এলিজিবলই না পরীক্ষা দেওয়ার জন্য। ম্যাট্রিকের রেজাল্ট খারাপ, আর ম্যাট্রিকে একটা সমস্যা ছিল, এটার জন্য আর কি আমি এলিজিবলই না বিইউপির জন্য। তো তারপর পরে ভাবলাম বিইউপি নাই, এখন এবং আমি যদি, হ্যাঁ, এবং একটা একটা বিষয় যে খুব অন্যরকম, অনেকে আমরা এটা আমি বলতে চাই নাবিল, যে দেখা যায় একটা ক্ষেত্রে যখন এলিজিবলই না, মনে করো যে একটা রুমে তুমি ঢুকতে যাচ্ছ, তো তুমি ঢুকতেই পারলা না, এটার একটা খারাপ লাগে একরকম। অথচ অনেকেই থাকে যে বিউপিতে হয়তো চান্স হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো আর চান্স হলো না, তো অ্যাপ্লাইও করতে পারলো, তো এটা একরকম। তো নাবিল যেখানে অ্যাপ্লাই করতে পারলো না, তো আলহামদুলিল্লাহ নাবিল এখন অবশ্যই ভালো একটা জায়গাতেও আছো, এটাও সুক্রিয়া। আমি বিউপিতে ছিলাম, মার্কেটিং এ আমার পড়ার সুযোগ হয়েছিল, কিছুদিন ক্লাসও করেছিলাম। দেন আবার ঢাকা ইউনিভার্সিটিতে পিস এন্ড কনফ্লিক্টে চলে আসা, যে ইন্টারেস্টটা ছিল এখানে। আর যেহেতু সায়েন্স থেকে মুভ করছিলাম, তো ভাবলাম যে কমার্স রিলেটেড সাবজেক্টগুলোতে খুব একটা মনোযোগ দিতে পারবো না, তো পরবর্তীতে শিফট করা। ওকে নাবিল, পরবর্তী গল্পটা শুনি, দেন কন্টিনিউ করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিইউপির জন্য যখন এলিজিবল না তখন ভাবলাম এখন যদি আমার অপশন একটা শেষ, যেটা আমার মেইন আমার স্ট্রেংথ অনুযায়ী যেটা ট্রান্সফার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, আমি এবং ইংলিশটাও ঢাকার মধ্যে এই একবারে দুটো, ভালো। ঢাকার মধ্যে হ্যাঁ, যদি এই তুমি দুটোই একদম বেস্ট বলা যায়। এফবিএস কাউন্ট করতে চাও, ডিইউ এফবিএস দেন ডিইউপি এফবিএস, অথবা হ্যাঁ, তুমি যেমনটা অনেকে বললা আগেও বিইউপি কে ডিইউ এর চেয়েও আগেও বেশি তুমি বলে। চাইলে বিইউপি, ডিইউ এর থেকে অনেকে কিন্তু বিইউপি কে আগে রাখে, এটা একটা বিষয়। এটা যেটা বললাম পরে আমার বিইউপি যখন হলো না তখনই আর কি আমি আমারও হতাশা কাজ করছিল, কারণ সবচেয়ে বেশি যেটা আমার স্ট্রেংথ ভালো, তার ট্রান্সফার সম্ভাবনা বেশি, সেটাই আমার হাত থেকে ফসকে গেল। তো অ্যাপ্লাই তখনই আর করতে কি আমি পারলাম সি না। এর জন্য ট্রাই করছিলাম। হ্যাঁ, হুম। তখনই আর কি সি এর জন্য ট্রাই করছিলাম, উল্টাপাল্টা চিন্তা আসছিল। তো সেটা হলো না, এরপর পরে ভাবলাম এখন সিও যেহেতু হলো না, আর ইউপিও হবে না, আর আইডি তো ভাবে হাতে ধরে রাখা যায় না, কারণ এটা এক্সট্রিম লেভেলের কঠিন। এটা হুম। আর কি পরীক্ষা দিব, যদি চান্স হয়ে যায় ভালো, না হলে ভাগ্যে নাই, শেষ। তো এখন আমি যদি আইবিএটাকে টার্গেট রেখে যদি এখন পড়ি, তখন দেখা যায় আমার সি ইউনিটের পড়ার জন্য ওভাবে আমি টাইম দিতে পারবো না, কারণ আমি আগে আইবি এর জন্যই পড়ছি মেনলি। কিন্তু সি ইউনিটটা আর কি পড়ি নাই তো তা না, পড়ছি কিন্তু যেভাবে পড়া উচিত সেভাবে হয় নাই। তো পরে ভাবলাম এখন আমি আইবি এর জন্য যদি পড়ি আমার এখনো প্রচুর রিপোর্ট দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমার সি ইউনিটটা খারাপ হয়ে যাবে, আর সি ইউনিটে আমি যা বুঝতেছিলাম আমি পড়লে পারবো, চান্স পাবো। তো তখন আর কি আমি আইবি এটা বাদ দিয়ে দিলাম প্রিপারেশন নেওয়া। তো হুম। সি ইউনিট করলাম লাস্টে 1.5 মাসের মতো, ভালো হবে তো, হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটি আর কি বিভিন্ন রকমের ঝামেলা আসতে পারে, বিভিন্ন রকমের উল্টাপাল্টা চিন্তাও আসতে পারে, কিন্তু বুদ্ধি করে কোনটা আর কি কোন ওয়েটা আমার জন্য সবচেয়ে ভালো হবে সেটা বুঝে প্রিপারেশন নিতে হয়। আর ওই যে একটা বিষয় থাকে, মেন্টালি প্রেশারটা, এটা উল্টাপাল্টা যে চিন্তাটা বললা, এটা ওই সময় কেন জানি বেশি কাজ করে। দেখো নাবিল, যে একসাথে দুটো করে পত্র, আবার একে তো এইচএসসি দিছো একদিনে একটা পত্র, দেন এইভাবে এক্সাম, সেগমেন্টে এক্সাম দেওয়ার পরে হুট করে যখন এতগুলা বই তোমার সামনে, এবং সেখানে যেভাবে বললা প্রিপারেশন নিচ্ছ ডাইভার্সিভ, হয়তো বা বি ইউনিটের জন্যও নিচ্ছ, যেখানে বাংলা আছে, ইংরেজি আছে, এত কিছুর মধ্যে এতগুলো পেপার, এতগুলো পত্র মিলাই ওই সময় আসলে আহ, হয় না। দেখে যে অনেকেই যেমনটা বললা যে হাল ছেড়ে দেয়, জাস্ট এটা করা যাবে না, এটা একটা মূল বিষয়, ধরে রাখতে হবে জিনিসটা।
খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। নাবিল যে বিষয়গুলো দেখালো, যারা স্টুডেন্টরা হয়তো এতক্ষণ শুনছো বা পরবর্তীতে ভিডিওটা রেকর্ডেড দেখছো, বেশ কিছু বিষয় সে কভার করছে, স্ট্রেংথ উইকনেস এর কথা বলছে। আরেকটা খুব বড় যে টার্গেটেড, সে তার হাতে খুব কম সুযোগই ছিল বলতে গেলে, তার যে বিউপি একটা আলাদা একটা জায়গা ছিল সেখানে সে অ্যাপ্লাই না করেও ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন হোল্ড করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো তার অভিজ্ঞতা থেকে আমরা বেশ কিছু বিষয় আজকে আমরা বলতে পারলাম, শিখলাম। অভিজ্ঞতা খুবই ইম্পর্টেন্ট। যারা আমরা পরবর্তীতে অ্যাডমিশনে বসবো, তারা একটা একটা উদাহরণ আমি বারবার দেই যে নদী পার হওয়ার গল্পটা যদি কেউ শোনে, দেন তারও কিন্তু একটা আইডিয়া আছে যে আচ্ছা আমাকে স্রোতের বিপরীতে কিভাবে যেতে হবে বা আমাকে স্রোত অনুযায়ী কিভাবে পার হতে হবে। তো অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল বিষয়। তো নাবিল, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। প্রায় দীর্ঘ 35 মিনিটের আমরা একটা লাইভ তোমার গল্প শুনলাম, যেখানে তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করলে, ঢাকা ইউনিভার্সিটির জার্নি শেয়ার করলে, তোমার এইচএসসির জার্নি শেয়ার করলে। এই ছিল। আর যদি এক্সট্রা কিছু বলতে চাও, আমরা শেষের দিকে তো just শেষ করব, তোমার কথা শেষেই শেষ করব। তো তুমি শেষ মুহূর্তে এসে সবার উদ্দেশ্যে কি বলতে চাও? ওই শুরুতেও যা বলছিলাম শেষেও তাই বলবো, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। অনেকেই বলে আমি অল্প করে চান্স পেয়েছি সেই শর্টকাট, কিন্তু অ্যাডমিশনের শর্টকাট অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকে পড়ছেই অল্প এবং যা পড়ছে পরীক্ষায় তাই আসে। কিন্তু হুম। এখন যে তোমার ব্যাপারে এমন আসবে এটা তো ঠিক নাই, এটা কিন্তু নিশ্চিত না। এর জন্য সবই পড়তে হবে। যত মানে আমি 3-4 মাস ফোন কমই চালালাম বা গেম কমই খেললাম বা আমি যেই কাজে আমি সময় বেশি নষ্ট করে এটা কমই করলাম, এটা কিন্তু আমার পুরো লাইফের জন্য একটা ইম্পর্টেন্ট সময়। ঢাকা ভার্সিটিতে আমি একবারই পরীক্ষা দিতে পারবো, এগুলো হুম। বুঝে আর কি, ইম্পর্টেন্সটা বুঝে প্রিপারেশন নিতে হবে, এটা আর কি। আর কোশ্চেন হচ্ছে নর্মাল পড়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট যদি বিষয়, সেটা হচ্ছে কোশ্চেন সলভ করা। যেমন ইংলিশের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলতে পারেন, ইংলিশের হিউজ হিউজ গ্রামাটিক্যাল রুলস আছে, কিন্তু আমার পরীক্ষার সময় ইয়ে সলভ করার জন্য সময় কতক্ষণ? আমার দেখা যায় একটা এমসিকিউ এর জন্য 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড খুব বেশি হলে পাওয়া যায়। আমি হুম। কিন্তু অত গ্রামার রুলস চিন্তা করে ওভাবে করতে পারবো না, সলভ করতে পারবো না। এই ক্ষেত্রে দেখা যায় হুম। যদি আমি আগে থেকে যদি আমি কতগুলো গত কয়েক বছর না, মেনলি সব কোচিং থেকে একটা কোশ্চেন ব্যাংক দেওয়া হয়, তো ওইটা যদি আমি পুরোটা শেষ করি, সেটা দেখা যায় আমি ইংলিশের ভিতর অনেকগুলো এমনি আমার কমন পড়ে যায়, একই বা হুম। এমনি মুখে মুখে চলে আসে, কারণ আমি মানে এটাই জানা হয় আর কি। যেমন আমরা তো আমাদের বাবা মায়ের নাম মুখস্থ করি না, কিন্তু এমনি জানি। তো হুম। এরকম আর কি, এভাবে কোশ্চেন ব্যাংক সলভ করলে এভাবে অনেক কিছু ন্যাচারাল ভাবেই জানা হয়, সেটা আর কি জোর করে মুখস্থ করার চেয়ে বেশি কার্যকর। ওকে। তো খুবই গুরুত্বপূর্ণ ছিল সি ইউনিটের। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যারা আগ্রহ রাখছো, যারা স্বপ্ন দেখছো, তো কয়েকটা ফ্যাক্টর নিয়ে নাবিল কথা বলেছে। তো সেগুলো একদম না বললেই নয়। মূল কথা একটাই, যে এখানে একবারই পরীক্ষা দিতে পারছো। তারই সাথে বেশ কিছু বিষয় এখানে কভার করেছে। যেহেতু পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন, প্রাইভেটে পড়তে গেলে যে খরচটা তুমি সেখানে এখানে কভার করতে পারছো খুব সহজেই, খুব অল্প খরচেই তোমার বিবিএ কমপ্লিট হচ্ছে। দেন আরেকটা বিষয় যেটা নাবিল বললো, যে 3 মাস ফোন চালানোর থেকে একটু প্রিপারেশন নিলে বাকি 4 বছর 5 বছর অনার্স মাস্টার্স পর্যন্ত এবং পুরো জীবনটা ইম্প্যাক্ট ফেলবে। একটা ফিউচারে গিয়েও কিন্তু ইউনিভার্সিটিটা একটা বড় ইম্প্যাক্ট রাখে। তো সেটা একটা মূল বিষয়। তো যাই হোক, অনেক কিছু নিয়ে আলোচনা করলাম খুব ছোট সময়। এতক্ষণ হয়তো অনেকেই ধৈর্য নেই, যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ছিলে। পরবর্তী রেকর্ডেড ভিডিওতে যারা দেখছো বা যারা দেখবে, তো সেই ক্ষেত্রে আই হোপ বা আমরা আশা করছি নাবিল সহ যে হ্যাঁ ইনশাল্লাহ নিশ্চয়ই নাবিলের অভিজ্ঞতাটা তোমাদের সকলের জন্যই সামনে ভালো করার ক্ষেত্রে কাজে দিবে। তো এই ছিল বিষয়। আমি ফাহিম আশা বা আসিফ, ঢাকা ইউনিভার্সিটির পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। সেক্ষেত্রে নাবিল সদ্য নবীন, একদম ক্যাম্পাসের মুখরিত একটা অবস্থা, তাদের জন্যই ক্যাম্পাসের বিচরণ, তাদেরকে নিয়ে আসলে ক্যাম্পাসটা ফার্স্ট ইয়ারে যারা আসে তাদেরকে আসলে সব থেকে বেশি কেন্দ্রবিন্দু হয় বিভিন্ন সভা অনুষ্ঠান, নবীন বরণ, এগুলো দিয়ে আসলে ক্যাম্পাসের আলোড়নটা তৈরি হয়। তো নাবিল, তোমার জন্য শুভকামনা থাকলো। আহ, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই ক্যাম্পাসে দেখা হবে। তো সেক্ষেত্রে নাবিলের জন্য শুভকামনা, এবং সকলের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সেক্ষেত্রে নাবিল, একদম শেষ কথাই তুমি শেষ করে ফেলো লাইফটা, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, পুরো লাইভে যা বললাম লাস্টে তাই বলবো।
পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, আর মেন্টালি স্ট্রং থাকতে হবে, আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রিপারেশন অত ভালো না থাকলেও যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া যায় তাহলে আর কি অনেক চান্স পাবো এটা বলা যায় না, কিন্তু মানে ভালো করার সম্ভাবনা সম্ভাবনা থাকে। থাকে। হুম। এটি আর আরেকটা জিনিস একটু বলা উচিত, এটা হচ্ছে কোশ্চেনটা যদি হালকা মনে হয় এটা এটা মানে একটা এমসিকিউ, আমি শিওর না, কিন্তু মনে হচ্ছে এটা হবে, হয়তো অপশন ক নম্বর হতে পারে, তো এটা দাগায় ফেলা উচিত। কারণ দেখা যায় আমি অনেকগুলো এরকম রেখে দিলাম, আমি শিওর না, কিন্তু এই পরীক্ষা দেওয়ার পর যদি আমি মার্কস কম পাই তখন কিন্তু চান্স হবেই না, একদম সুযোগ শেষ। এক্ষেত্রে আমি মনে করি অনেক অন্যরকম মনে করতে পারি, কিন্তু আমি মনে করি সব দাগানো ভালো। কারণ যে চান্স পায় ঢাকা ভার্সিটিতে সে কখনোই এত খারাপ স্টুডেন্ট হয় না যে চারটা দাগালে চারটাই ভুল হবে। চারটার ভিতর যদি একটা অ্যান্সারও ঠিক হয় তাহলেও কিন্তু আমি পজিটিভ 0.25 পাচ্ছি, তো কিছু দূর আগাতে পারলাম। পজিটিভ এই 0.25ও কিন্তু অনেক বেশি অ্যাডমিশনের জন্য। এইটাই আর কি, সব দাগানো উচিত। অ্যাভয়েড কোনগুলো করবো যদি হয় একটা আমি কোশ্চেনও বুঝতেছি না কিছুই, অপশনও বুঝতেছি না কিছুই, তো এই ক্ষেত্রে আমার লটারি সিস্টেমে তো দাগায় লাভ নাই। কিন্তু যদি হালকা ধারণাও থাকে দাগা ফেলা উচিত, ছেড়ে আসা উচিত। এটাই। ওকে, তো ঠিক আছে, সবাইকে আবারও আরো একবার বিদায় জানিয়ে বলছি, ঠিক আছে নাবিল, খুবই একটা গুরুত্বপূর্ণ লাইফ ছিল, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি কভার করেছো। তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তোমাকে। হয়তো যারা এইচএসসি দিচ্ছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং পরবর্তীতে যারা যখন অ্যাডমিশন জার্নিতে পা ফেলবে সেক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আহ, আলোচনা হতে পারে তোমার এই লাইফ থেকে। ওকে, তো সকলের প্রতি শুভেচ্ছা রেখে সামনের দিনগুলো তোমাদের ভালো কাটুক, এইচএসসি তোমরা ভালো পরীক্ষা দাও, ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাও। ঢাকা ইউনিভার্সিটি একমাত্র শেষ জায়গা না, গুচ্ছতে তোমরা ভালো রেজাল্ট করো, তোমরা বাকি পাবলিক ইউনিভার্সিটি গুলো ভালো করো। আরেকটা বিষয়, পাবলিকের বাইরেও যদি তোমাদের প্রাইভেটে পড়ার শখ থাকে বা প্রাইভেটে পড়ার যদি সুযোগ থাকে সেখানেও তোমরা ভালো করো। তো সেই জায়গা থেকে শুভকামনা রেখে আজকে লাইফটা এখানেই শেষ করছি। ঠিক আছে নাবিল, আর কিছু বাদ গেল কি? তোমার মনে হয় যে কোনো কিছু বাদ গেছে? না, এইগুলোই। এইগুলাই। ওকে, ঠিক আছে নাবিল, তোমার জায়গা থেকে জাস্ট শেষ করে ফেলো। ঠিক আছে, সবাই সামনে আপনাদের এইচএসসি পরীক্ষা তাদের, তারা ভালোভাবে পড়ালেখা করবেন, এবং জিএসটির এক্সামটাও খুব মনোযোগ সহকারে দিবেন, মাথা ঠান্ডা রেখে দিবেন। আর এটা না হলেও এমন না যে আমার জীবন এখানেই শেষ, জীবন থেমে থাকবে না, একটা না একটা অপশন বের হবেই। তো এটাই, যাই হবে সবসময় পজিটিভ থাকবেন, এবং আল্লাহর উপর ভরসা রাখবেন, একটা না একটা উপায় বের হবেই। ঠিক আছে, সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম সকলকে।